আমি সোহাগ, নাটোর পুকুরপাড় থেকে বলছি। ঘটনাটি গ্রামের, আমার এক বন্ধুর খালার সাথে ঘটা একটি সত্য ঘটনা। আমি আমার মতো করে বলছি। সালটা তখন 2005-এর। খালার বয়স তখন 12 বছর। ফসলের জমিতে কালাই তোলার জন্য খালা বের হয়ে যায়। সাথে দুপুরের খাবার হিসাবে রুটি, সরিষা ভর্তা নিয়ে যায়। তার সাথে আরও অনেকেই যায়। কাজের ফাঁকে ভর দুপুরে এক তাল গাছের নিচে বসে খাবার খায় খালা। যথারীতি কাজ শেষে বাসায় চলে আসে। তখন পর্যন্ত সব ঠিকঠাক। সমস্যাটা শুরু হয় সন্ধ্যায়। সন্ধ্যায় খালা হঠাৎ পুরুষ কণ্ঠে অদ্ভুত গান গাইতে থাকে আর অট্ট হাসি হাসতে থাকে। যে গানটি সে গাইছিল সেটা তার জানার কথা না, কারণ এমন আজব গান তার শোনার কথা না। খালার বাবা এই আচরণ দেখে অবাক হন। তিনি খালার নাম ধরে বলেন, মিমি, তোর কি হয়েছে? খালা তখন এক পুরুষ কণ্ঠে উচ্চ স্বরে বলে, কে মিমি? বাবাজি বল। খালার অদ্ভুত চেহারা দেখে তার বাবা কিছু একটা আন্দাজ করতে পারেন। তার বাবা একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি দেরি না করে গ্রামের এক কবিরাজকে ডেকে আনেন। কবিরাজ খালাকে এসে দেখে বলেন, তাকে একটি মাদার ভর করেছে। মাদার একটি জিন জাতির নাম। কবিরাজ খালার বাবাকে কিছু জিনিস আনতে বলে। সেগুলো হলো কবরের মাটি, সরিষা, তেল ইত্যাদি আরও অনেক কিছু। এগুলোর মাধ্যমে কিছু একটা করে কবিরাজ এবং একটা তাবিজ দিয়ে সেদিনকার মতো খালাকে সুস্থ করে তোলেন। আর কিছু শর্ত দেন, যেমন আতুর বাড়িতে না যেতে, মরা বাড়িতে না যেতে, গরুর মাংস না খেতে। কবিরাজ বলেন, এগুলো না মানলে তাবিজ খারাপ হয়ে যাবে এবং আবার সমস্যা হতে পারে। এভাবেই চলতে থাকে অনেকটা বছর। 2017 সালের কোনো একদিন খালার মামা বাবা হন। সব কিছু ভুলে খালা চলে যায় তার মামার বাসায়, অর্থাৎ আতুর বাড়ি। পেছনের সেই দিনের কথা কারোই মনে নেই। সারাদিন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় সন্ধ্যায়। সে আগের মতোই অদ্ভুত গান পুরুষ কণ্ঠে আর অট্ট হাসি, কেমন পাগলামি শুরু করে দেয়। ব্যাপারটা লক্ষ্য করে পরিবারের সবাই এক হয়, বুঝতে পারে ঘটনাটা কি। এই দিনটায় আমি নিজে উপস্থিত ছিলাম। আমি অনেক ভয় পেয়ে যাই। যাই হোক, যথারীতি কবিরাজকে ডাকা হয়। কবিরাজ আসে। তিনি খালার কনিষ্ঠা আঙুল চেপে ধরে এবং জিজ্ঞেস করে, কে তুমি, কোথা থেকে এসেছো? উত্তরে পুরুষ কণ্ঠে বলে, আমি মাদার, আমি খালের পাড়ের তাল গাছে থাকি। কবিরাজ জানতে চায়, একে কেন ধরেছিস? জিনটা বলে, একে আমি আরও অনেক আগে থেকে পছন্দ করি। মিমি যখন আমার তাল গাছের নিচে বসে খাচ্ছিল, সেই দিন থেকেই আমার ওকে অনেক ভালো লাগে। আমি ওর সাথে থাকবো, কেউ আমাকে তাড়াতে পারবে না। তখন জানা যায় মিমি 2005-এর সময় যে স্থানে কালাই তুলতে গিয়ে খেয়েছিল সেখানেই সেই তাল গাছটা আছে। পরে কবিরাজ বলে, আতুর বাড়ি যাবার কারণে তাবিজটা নষ্ট হয়ে গিয়েছিল আর মিমিকে মাদার জিনটি ভর করেছে। এরপর কবিরাজ অনেক প্রসেসের মাধ্যমে কিছুতেই কিছু করতে পারছিল না। যাই হোক, এক সময় মাদার জিনটি যেতে রাজি হয়, কিন্তু সে বলে তাকে 7 পালার মাদার গান শোনাতে হবে। 7 পালার মাদার গান বলতে গ্রামের একটা পালা গানকে বোঝায়। এটি মাদার জিনের জন্য গাওয়া হয় 5 রাতে, আর এর কারণেই এর নাম মাদার গান। কবিরাজ রাজি হয় এবং আমার নানাকে বলে গানের আয়োজন করতে। যথারীতি গানের আয়োজন করা হয়। প্রতি রাতে খালার শরীরে এসে জিনটি গান উপভোগ করে, আবার নাচেও। এভাবেই আনন্দ করে। আর এভাবেই শেষ দিন 7 পালা গান শেষ হয়। কবিরাজ তখন আবার মিমি খালাকে নিয়ে বসেন আর মাদার জিনের সাথে কথা বলে। কবিরাজ বলেন, এখন তোমার যেতে হবে, তুমি যা বলেছিলে তারা তাই করেছে। তখন মাদার জিনটি যেতে রাজি হয়, কিন্তু কবিরাজ বলে, তুমি যাবে, কিন্তু প্রমাণ কি? একটা গাছ উড়াইয়া নিয়ে যাও, তাইলেই আমরা প্রমাণ পাবো। ঠিক একটা মাঝারি আকারের গাছ
মাটি থেকে উপড়ে নিয়ে চলে যায় জিনটি, গ্রামের অনেক মানুষের উপস্থিতিতে। এরপরে কবিরাজ আবার তাবিজ দেন এবং আগের শর্ত মানার কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি মিঠুন খান। আমার বাসা খুলনা জেলার ফুলতলা থানার কোনো এক গ্রামে। আমি বর্তমানে দুবাইতে কর্মরত আছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এক ভাইয়ের সাথে ঘটা। যাই হোক, সোজা ঘটনাতে চলে যাই। ঘটনাটি 1980 সালের। তখন ভাইয়ের বয়স 10 বছরের মতো। তখনকার সময় গ্রামের অবস্থা খুবই খারাপ। গ্রামের বেশিরভাগ পরিবার দরিদ্র ছিল, কিন্তু সেই ভাইয়ের পরিবার ছিল উন্নত। তাই তার দাদা প্রতি হাটের দিন বাজারে কিছু ধান নিয়ে যেত বিক্রি করতে, এবং বিক্রি করে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতো। তখনকার সময় গ্রামের রাস্তাগুলো ছিল মাটির ও সরু, তাই পায়ে হেঁটে চলাচল করতে হতো, এবং বাজারটি ছিল 1 কিলোমিটার দূরে। একদিন তার দাদা কিছু ধান নিয়ে বাঁশের তৈরি একটা লাঠি, যাকে গ্রামের ভাষায় বাঁক বলে, তার দুপাশে বেঁধে কাঁধে করে নিয়ে যাবে। তখন সেই ভাই বলে, আমি যাব তোমার সাথে। দাদা বলল, পারবে এত দূর হেঁটে যেতে? ভাই বলল, পারবো। যাই হোক, দুজনে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। ভালোভাবে বাজারে পৌঁছায়। তখন যেহেতু বিকাল ছিল, তাই তখন কিছু হয়নি। ঘটনাটি ঘটে আসার সময়। বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিতে নিতে এক প্রকার সন্ধ্যা আর কি। তারা দেরি না করে বাড়ির জন্য রওনা হলো। কিছু পথ আসার পর মসজিদে মাগরিবের আজান দেয়। তার দাদা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাই আমাদের গ্রামের পাশের একটা গ্রামের মসজিদে নামাজ পড়বেন বলে আমার সেই ভাইকে এবং সেই বাঁকটি রেখে নামাজ পড়তে যান, আর ভাইকে বলেন, কোথাও যাবি না। তো তার দাদা নামাজ পড়তে যাওয়ার পর সেই ভাই মনে মনে ভাবলো সে বাঁকটি কাঁধে তুলবে, দেখবে সেটি কেমন। সে জিনিসটা কাঁধে নিল, কিন্তু সে ছোট থাকায় এবং বাঁক ভারী হওয়ায় তার অনেক কষ্ট হচ্ছিল, আবার তার কাছে ভালোও লাগছিল। তাই সে 1 পা 2 পা করে গ্রামে এসে পৌঁছালো। আমাদের গ্রামের একটা জায়গা আছে যেটি নোনার বাঁশতলা নামে পরিচিত। দাদাদের মুখে শুনেছি অনেক আগে নাকি ওখানে কবর ছিল, আর সেখানে অনেক বাঁশ গাছ ছিল। তার 20 হাত দূরে একটা বড় তেঁতুল গাছ ছিল, যেটি অনেক পুরনো, আর তার পাশ দিয়ে ছিল মাটির রাস্তা। তাই যাতায়াতের জন্য ওই রাস্তাটি ব্যবহার করতে হতো। তো সেই ভাইটি যখন ওই স্থানটিতে আসলো, সে দেখতে পেল কে যেন ওই তেঁতুল গাছ থেকে পায়ে হেঁটে নেমে আসছে। জিনিসটা দেখতে অনেক লম্বা, তার হাতগুলো অনেক লম্বা, তার পরনে ছিল সাদা কাপড়। তখন সে তার মুখটি দেখার জন্য মাথা উঁচু করলে যেটি দেখতে পেল, সেটি দেখে সে অবাক হয়ে গেল। জিনিসটার মুখ কালো, দাঁতগুলো লম্বা, চোখ দুটো রক্তের মতো লাল, এবং সেটি সেই ভাইয়ের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে সামনে হাঁটা শুরু করলো। কিছু দূরে গিয়ে হারিয়ে গেল। এটা দেখার পর সে কিছু না বলে ওখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছু বলতেও পারেনি। পরে তার দাদা নামাজ শেষে তাকে দেখতে না পেলে নাম ধরে ডাকতে থাকে, এবং সে দূর থেকে দেখতে পায় তাকে গাছটির এখানে দাঁড়িয়ে থাকতে। তার দাদা কাছে এসে তাকে ধরা মাত্র সে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে বাড়ি আনলে মাথায় পানি আর দোয়া পরে ফু দেওয়ার পর সে চোখ খোলে। পরে সে সবকিছু খুলে বলে। তারপর তাকে একটি কবিরাজের কাছে নিয়ে কবিরাজ তাকে কিছু তাবিজ দেয়। এরপর কিছুদিন খুব ভালোভাবে কাটে। পরে একবার রাতে ঘুমের ভেতর সে সেই জিনিসটিকে দেখতে পায়, এবং সে বলে, তুই কেন দেখলি আমাকে? তোকে কখনো ভালো থাকতে দিব না। পরে যতদিন যায় সে আরো অসুস্থ হয়ে পড়ে। অনেক কবিরাজ দেখানো হয়, কোনো কাজ হয় না। পরবর্তীতে একটা বড় হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর জিন দ্বারা সেই জিনকে হাজির করে এবং সবকিছু জানতে পারে। সে জিন নাকি ওই তেঁতুল গাছে থাকে, এবং সেখান থেকে প্রতিদিন তার কাজে যেত। আর জিনটি অনেক রাগী ছিল, মানুষ জাতিকে সে ঘৃণা করত। তাই যেহেতু ভাই তাকে দেখে ফেলেছিল, এজন্য তাকে শাস্তি দিয়েছিল। পরবর্তীতে তাকে হুজুর ঝাড়ফুঁক এবং কিছু তাবিজ দিয়ে আর বাড়ি বন্ধ করে তাকে সুস্থ করে। আমার নাম অর্ণব। আমার বাসা কুষ্টিয়া জেলা শহরে। ঘটনাটি আমার মার সাথে ঘটে 1998 সালে। আমি তখন বেশ ছোট। আমরা কুষ্টিয়ার স্থানীয় হলেও ভাড়া বাসায় থাকার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাসায় থেকেছি। সমস্যার শুরু হয় থানাপাড়ার 6 রাস্তার মোড়ে একটা ভাড়া বাসাকে কেন্দ্র করে, যেখানে আমরা প্রায় দীর্ঘদিন ছিলাম। বাসার সামনের প্রাইমারি স্কুলে আমি পড়তাম, আর প্রতি বছর ডিসেম্বরে আমার স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হলেই আমি জেদ ধরতাম কয়েকদিন নানা বাড়ি ঘুরতে যাব। আম্মু রাজি হয়ে আমাকে পাঠিয়ে দিত কয়েকদিনের জন্য।
নানা বাড়িও খুব বেশি দূরে ছিল না, শহরের মধ্যেই ছিল। তো প্রতিবারের মতো সেইবারও বার্ষিক পরীক্ষা শেষ করে ছুটি কাটাতে মামার সাথে নানা বাড়ি চলে গেলাম। বাসায় আম্মু একাই ছিল। বলে রাখা ভালো, আমার আব্বু একজন পেশাদার ফুটবলার ছিলেন, তাই বেশিরভাগ সময় তিনি খেলার কাজ নিয়ে বাইরে থাকতেন। বাসায় কেউ না থাকলে আম্মু একটু ঘুমিয়ে সময় কাটাতেন। তো একদিন বিকেলে আম্মু শুয়ে আছেন, বাসা একদম ফাঁকা, বাসায় তিনি একদম একাই ছিলেন। সেদিন নাকি তার শরীরটা একটু জ্বর ছিল, তাই তিনি লেপ মুড়ি দিয়ে শুয়েছিলেন। কিন্তু হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হওয়ায় কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারেননি। সন্ধ্যার আজানে তার ঘুম ভেঙে গেল। তিনি শুয়ে শুয়ে চিন্তা করছিলেন যে ঘরে সন্ধ্যা বাতি একটু পরেই উঠে দেই। এমন চিন্তা করতে করতে হঠাৎ করেই আবারও একটু ঘুমের ভাব চলে আসতেই হঠাৎ চমকে ওঠেন, কারণ তিনি সুস্পষ্টভাবে টের পেলেন কে যেন তার বিছানায় বসলো। অথচ বাসায় তখন আমি অথবা আব্বু কেউই ছিলাম না। আর আম্মু যথেষ্ট সচেতন মানুষ, তিনি ঘরের দরজা ভালো করে বন্ধ করে শুয়েছিলেন। তো হঠাৎ সেই জিনিসটার বিছানাতে বসা ভারী ভারী একটা ভাব অনুভব করতেই আম্মু সজাগ হয়ে যান। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই জিনিসটা আম্মুর গায়ের ওপর হামাগুড়ি দিয়ে এসে সজোরে আম্মুর দুই পাঁজর চেপে ধরে। আমার আম্মু একজন নামাজি মানুষ, সেই জিনিসটা যখন আম্মুকে চেপে ধরেছিল আম্মুর দম প্রায় বন্ধ হওয়ার অনুক্রম। তখন তিনি মনে মনে যতগুলো সূরা জানতেন সব পড়তে থাকেন, এবং ফু দিতেই সেই জিনিসটা নাকি এত জোরে আম্মুকে ছিটকে ছেড়ে দিল আম্মু এখনো উপলব্ধি করতে পারেন। আমাদের সেই ভাড়া বাসাটার একটু বর্ণনা দিতে চাই। আমাদের সেই বাসায় রুম ছিল দুইটা, রান্নাঘর ছিল উঠান থেকে একটু দূরে, আর উঠানের সামনে ছিল ঘন বাঁশঝাড়। এই বাসাকে কেন্দ্র করে আরও কয়েকটি ঘটনা আছে যা আমাকে এখনো ভীতিকর করে তোলে। আমরা বাসাটা ছেড়ে দেওয়ার পর আমারই এক স্কুল বন্ধুর পরিবার ভাড়া গিয়েছিল, তাদের সাথেও অনেক আশ্চর্য ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে গত কালী পুজোয়। আমি পেশাগত ড্যান্সার। পেশাগত কারণে স্টেজ শো করতে বিভিন্ন জায়গায় যেতে হয়। কালী পূজায় আমাদের প্রোগ্রাম পড়ে ডুমুরিয়া থানার হাসানপুর খেয়াঘাট এলাকায়। খেয়াঘাট থেকে উঠে ডান হাতে একটা তুলা গাছ ছিল। তুলা গাছের পাশেই একটা ল্যাম্প পোস্ট, আর ল্যাম্প পোস্ট থেকে 20-30 হাত দূরে আমাদের ক্লাব। হাসানপুর খেয়াঘাট মূলত একটা খালের ঘাট। আমাদের 7 দিনের প্রোগ্রাম ছিল। প্রথম দিন আমরা দুপুর 3টায় পৌঁছলাম। দিনের বাকি অংশ আমরা ওখানের আশপাশটা ঘুরে কাটাই। সন্ধ্যা 6টার সময় আমরা সবাই ক্লাবে আসি প্রোগ্রামের জন্য তৈরি হতে। আমাদের প্রথম শো ছিল যশোর জেলার মনিরামপুরে। ডুমুরিয়া থেকে মনিরামপুরের দূরত্ব খুব বেশি না। তো প্রোগ্রাম শেষ করে হাসানপুর খেয়াঘাটে আসতে আসতে আমাদের রাত প্রায় 1:30 বেজে যায়। আমাদের কন্ট্রাক্টর অরূপ ভাই হাসানপুরেই থাকেন, তাই আমাদের অরূপ ভাইয়ের বাসায় আসতে হয়। প্রথম দিন আমাদের 2টা প্রোগ্রাম থাকার কারণে আরেকটা দল যায় নওগাঁ গ্রামে। আমি আমার দলের সকলকে রুমে পাঠিয়ে অন্য দলের জন্য ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো রাত গভীর হওয়ার কারণে আমি ওখানে একাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। সিগারেট খেতে খেতে হঠাৎ বাম দিকে তুলা গাছের দিকে তাকাই। দেখি গাছের নিচে সাদা শাড়ি পরে একটা মেয়ে চুল ছেড়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির পেছনের অংশ দেখতে পাচ্ছিলাম। একটু ভয় পেয়ে যাই আর তাড়াতাড়ি ক্লাবের দিকে হাঁটা শুরু করি। ক্লাবের সাথেই একটা দোকান ছিল। আমি দোকানের ছেলেটিকে ডাকলাম। ছেলেটি বলল, এত রাতে এখানে কি করেন? আমি তাকে সব বললাম। ছেলেটি বলল, কয়েক বছর আগে ওই গাছে একটি মেয়ে গলায় দড়ি দেয়। তারপর থেকে অনেক রাতে ওই তুলা গাছের নিচ থেকে কেউ গেলে মেয়েটিকে দেখা যায়। তার কিছু সময় পর আমার অন্য গ্রুপের বন্ধুরা চলে আসে। তারপর আমি তাদের টাকা দিয়ে খুলনা পাঠিয়ে দিই, কারণ অরূপ ভাইয়ের বাসায় এত লোক থাকা যাবে না। আর দোকানদার আমাকে অরূপ ভাইয়ের বাসায় পৌঁছে দেয়। ঘটনা মূলত এখান থেকেই শুরু। দ্বিতীয় দিন সকালে নাস্তা করে 11টার দিকে আমরা ক্লাবে যাই নতুন করে নাচ তোলার জন্য। আমার গ্রুপে 4 জন ছেলে ছিল। আমরা নাচ তোলার পর
দুপুর 1:30টার দিকে ক্লাবের পেছনের দিকে খালের পাশে একটা বারান্দা ছিল, ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমরা 4 জনই শুনতে পেলাম কেউ একজন ক্লাবে ঢুকে হাঁটতে হাঁটতে আমাদের পাশে এসে দাঁড়ালো। তারপর আর কোনো শব্দ নেই। আমরা পুরো ক্লাব খুঁজলাম, কিন্তু আমরা ছাড়া ওখানে আর কেউ ছিল না। আমরা ভয় পেয়ে ক্লাব বন্ধ করে অরূপ ভাইয়ের বাসায় চলে গেলাম। ওই রাতে কপাইলা থেকে প্রোগ্রাম শেষ করে আসতে রাত 2টা বাজে। অরূপ ভাই অন্য কাজে কলাগাছি থাকায় রুমে যেতে পারছিলাম না, কারণ রুমের চাবি অরূপ ভাইয়ের কাছে ছিল। আমরা ক্লাবেই ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর আমি টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হই। ক্লাবের টয়লেটটা ছিল বাগানের ভেতর। বাগানে প্রবেশের পর প্রচণ্ড বেগে ঝড় শুরু হলো। আমার মনে হতে লাগলো বাগানের সব গাছ বুঝি আমার গায়ে ভেঙে পড়বে। আমি ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কেন যেন আমি বাগান অতিক্রম করতে পারছিলাম না। আমি দৌড়েই যাচ্ছি, কিন্তু বাগান যেন শেষ হচ্ছে না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ধাওয়া করছে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আমার চিৎকারের শব্দ শুনে আমার বন্ধুরা আমাকে অচেতন অবস্থায় বাগানের প্রবেশ মুখে পায়। ক্লাব থেকে বাগানের দূরত্ব খুব বেশি না, কিন্তু ওই দিন আমি দৌড়েও ক্লাবের কাছে আসতে পারিনি। আমার জ্ঞান আসার পর আমি তাদের সব খুলে বললাম। ওই দিনের ঘটনা এ পর্যন্ত। তৃতীয় দিন প্রোগ্রাম শেষ করে আসতে আসতে রাত 1টা বাজে। হাসানপুর খেয়াঘাট আসার পর আমি অরূপ ভাইকে বললাম যে আমাদের রাতের খাবারের জন্য কিছু কিনে আনতে। তিনি মোটর বাইক নিয়ে ডুমুরিয়া চলে গেলেন, আর ঘরের চাবি আমাকে দিয়ে ঘরে যেতে বললেন। অরূপ ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য 2টি পথ আছে। আমরা সহজ পথটাকেই বেছে নিলাম, কিন্তু ওই পথে যে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে তা আমাদের জানা ছিল না। আমরা সবাই যখন হাঁটি তখন আমাদের এক বন্ধু বিন্দু বলল, নাজিম একটু দাঁড়া, আমার পায়ে কিসে যেন কামড় দিয়েছে। আমরা সবাই বিন্দুর কথাটি শুনলাম, কিন্তু বিন্দু যে ওখানেই দাঁড়িয়ে আছে তা আমরা কেউ খেয়াল করিনি। আমরা সবাই বাসায় এসে ড্রেস চেঞ্জ করে খেতে বসি। তখন হঠাৎ খেয়াল করলাম বিন্দু কোথায়। মনে পড়ল রাস্তায় যেও বলেছিল ওকে কিসে যেন কামড় দিয়েছে। আমি ওদের নিয়ে সাথে সাথে সেখানে চলে যাই। গিয়ে দেখি বিন্দু সেন্সলেস হয়ে পড়ে আছে। ওই মুহূর্তে কেন জানি বিন্দুর চেহারা খুব বেশি সুন্দর লাগছিল। বাসায় আনার পর বিন্দুর সেন্স আসে। একা একা ও দরজা খুলে বাইরের দিকে হাঁটা শুরু করলো। এখানে একটু বলে রাখি, অরূপ ভাইয়ের বাসার কাছে একটা শ্মশান ঘাট আছে, যেটা বাড়ির ছাদ থেকে দেখা যায়। বিন্দু সেই দিকেই হাঁটছিল। তারপর আমি বললাম, বিন্দু কই যাস? বিন্দু বলল, আমার গায়ে কোনো ছেলে মানুষ হাত দিবি না। এই বলে আবার হাঁটা শুরু করলো। আমি অন্য মেয়েদের বললাম, বিন্দুকে ধরে নিয়ে আয়। বিন্দুকে ঘরে আনার পর বিন্দুর চেহারায় হিংস্রতা চলে আসে। চোখগুলো রক্তের মতো লাল হয়ে যায়। বিন্দু ঘরের সব কিছু ভেঙে ফেলে। লাথি মেরে খাটের মাথার অংশের নকশা ভেঙে ফেলে। আমি সহ 3 জন বন্ধু বিন্দুর বুকের ওপর চড়ে বসি, আর একটি মেয়ে পায়ের ওপর বসে। আমি পায়ের কাছে বসে থাকা আশাকে বলি বিন্দুর বুকের ওপর বসার জন্য। আশা বসা থেকে দাঁড়ানোর সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি পাশে থাকা আরেকজনকে বললাম আশাকে দেখার জন্য। আশার জ্ঞান ফেরার পর বলে, নাজিম, আমি উঠে দাঁড়ানোর সাথে সাথে কে যেন আমাকে চড় মারলো। তারপর আমার কিছু মনে নেই। আমরা উপস্থিত থাকা 7 জনই দেখলাম আশার গালে 5 আঙুলের দাগ পড়ে আছে। অরূপ ভাইয়ের বাবা এসব প্যারানর্মাল বিষয়গুলো সমাধান করতে পারে বলে পরিচিত। তিনি বলেন বিন্দুর ওপর জিনের আসর পড়েছে। তিনি বিন্দুকে সুস্থ করতে সক্ষম হন এবং আমাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে দেন। ওই রাতটা কোনোভাবে কাটে। পরের দিন আমাদের ক্লাবে যাওয়া বন্ধ হয়ে যায়। সবার মনে একটা ভয় কাজ করতে থাকে। কোনো কিছু কেনার প্রয়োজন হলে আমরা দূরের পথ ব্যবহার করতাম, কিন্তু
শর্টকাট রাস্তা ব্যবহার করতাম না আর। ওই দিন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের একটি প্রোগ্রাম ছিল। লেগুনা ঠিক করে সন্ধ্যার পর আমরা রওনা হলাম। আমাদের মধ্যে আসার ওপর অনেক আগে থেকে জিনের আসর ছিল, এটা আমরা জানতাম না। হঠাৎ খেয়াল করলাম আশা লেগুনার বাইরে এক দৃষ্টে তাকিয়ে আছে আর একা একা হাসছে। আমি আশাকে বললাম, তুই কি দেখে হাসছিস? আশা আমাকে বলল, তোরা আমার সাথে কথা বলিস না তো, আমার ভাল লাগছে না। বাইরে আমি যাকে দেখে হাসছি ও আমার সাথে থাকে আর আমাকে নিয়ে যেতে চায়, অথচ আমরা বাইরে কাউকে দেখতে পেলাম না। তার কিছু সময় পর আশা কান্নাকাটি করে আমাকে বলল, ভাই আমাকে ধরে রাখিস, ও আমাকে নিতে পারলে আমাকে মেরে ফেলবে। আমরা কথাটা অনেকটা মজার ছলে নিলাম, তাই সবাই হাসাহাসি করছিলাম। এর মধ্যে বাইরে যে ছিল সে হয়তো আশার ভেতরে চলে আসে। আশা ছেলেদের কণ্ঠে বলল, লেগুনা থামা। আমি বললাম, কেন? ও বলল, থামা নয়তো তোদের সবাইকে ফেলে দিব। চুকনগর থেকে মাগুরখালি যেতে একটা ব্রিজ পড়ে, তখন আমরা ব্রিজের উপর ছিলাম। আমি একটু মজার ছলে বললাম, লেগুনা কে ফেলবে, তুই? এর মধ্যে আশা লেগুনা থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলো। আমি সাথে সাথে ড্রাইভারকে বলি লেগুনা থামাতে। থামার সাথে সাথে আশা বাইরে বের হয়ে লেগুনার পেছনের অংশ ধরে 2-3 হাত শূন্য উঠে ফেলে। আশার ওজন 45-50 কেজি। ভেতরে থাকা মেয়েগুলো কান্নাকাটি শুরু করলো। আমাদের সাথে থাকা গামছা দিয়ে আশার চোখ পেতে দিলাম। কোনোভাবে আশাকে ধরে নিয়ে অরূপ ভাইয়ের বাসায় ফিরে আসলাম। অরূপ ভাইয়ের বাবা আশাকেও সুস্থ করে দিলেন। ওই দিনের প্রোগ্রামে যাওয়া হয়নি। 7 দিনের প্রোগ্রাম, আমরা 4 দিনের মাথায় খুলনা চলে আসলাম।